ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় নিরাপত্তাহীনতায় আঞ্চলিক আকাশপথ। বাংলাদেশগামী দুটি ফ্লাইট ফিরে গেছে ওমান কুয়েতে, নামার কথা ছিল ঢাকায়। সংস্কার প্রস্তাবে দ্বিমত হওয়া বিষয়ে আলোচনা করে ঐক্যমত্য প্রতিষ্ঠায় জোর নাগরিক ঐক্যের। আদর্শ ভিন্ন হলেও দলগুলোকে মৌলিক জায়গায় একমত হতে হবে বললেন আলী রিয়াজ। জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরে ৯ তরুণ হত্যা মামলায় সাবেক আইজিবি সহ ৩ জন ট্রাইব্যুনালে। গুলশান থানায় হত্যা চেষ্টা মামলায় গার্ড বাংলার তাপসকে গ্রেফতার দেখালেন আদালত। এবং জিপিএ 5-এও ভর্তি যুদ্ধে পিছিয়ে এবার ঢাবি ভর্তি পরীক্ষায় ৯০% ফেল। অটোপাস সংক্ষিপ্ত সিলেবাস কেন্দ্রিক পড়াশোনায় কারণ, যুগোপযোগী কারিকুলামের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান। বুধবার আজাদ কাশ্মীর পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৬। হামলার দায় স্বীকার করেছে নয়াদিল্লি। পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা জবাবে ১০ ভারতীয় নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ভারতীয় সেনাবাহিনীর ৫টি যুদ্ধ বিমান, একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। ভারতের হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম ARY নিউজকে জানিয়েছেন, বেসামরিকদের লক্ষ্য করে চালানো এ হামলা কাপুরুষোচিত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধের পদক্ষেপ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, শত্রুকে কখনোই তার ঘৃণ্য উদ্দেশ্যে সফল হতে দেয়া হবে না। দায় স্বীকার করেছে ভারত। এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনী জানায়, অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি। হামলার পরপর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানায়, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। এদিকে দুই দেশের পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে আকাশপথে। ভারতের পাকিস্তান সীমান্তবর্তী একাধিক শহরের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের বহু ফ্লাইট। প্রথম বিস্ফোরণে আমার বাড়িটা কেঁপে ওঠে। রাস্তায় বেরিয়ে দেখি সবাই দৌড়ে এসেছে, কেউ জানে না কি ঘটছে। এরপর একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাতে পুরো এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের আকাশপথেও। সীমান্তবর্তী একাধিক শহরের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। বাতিল হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বহু ফ্লাইট। ভারতের একাধিক বিমান সংস্থা জানিয়েছে, জম্মু কাশ্মীর ও সীমান্তবর্তী রাজ্যগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইস জেট সহ প্রধান এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এয়ার ইন্ডিয়া জানায়, দুপুর পর্যন্ত জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটে তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে নেওয়া হয়েছে দিল্লি। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। ভোররাতে মুখ্যমন্ত্রীর জারি করা আদেশে সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের বলা হয়েছে অবিলম্বে কাজে যোগ দিতে। পাঞ্জাবের সব স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় নিরাপত্তার সংকটে আঞ্চলিক আকাশপথ। বাংলাদেশগামী দুটি ফ্লাইট ওমান এবং কুয়েতে ফিরে গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী তুরস্ক থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণের কথা ছিল ভোর 5:15টায়। তবে পাকিস্তানের আকাশ অনিরাপদ হওয়ায় নিকটস্থ ওমানের মাস্কাট এয়ারপোর্টে অবতরণ করে। এছাড়া কুয়েত সিটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকায় অবতরণের কথা ছিল ভোর 5:45। তবে 1 ঘন্টার বেশি আকাশে ওড়ার পর আবারও ফিরে যায় কুয়েতে। উভয় ফ্লাইট পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই একে অপরকে কোণঠাসা করতে পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত পাকিস্তান। পানি চুক্তি থেকে শুরু করে দুই দেশের মধ্যকার বাণিজ্য এবং জাহাজ চলাচল বন্ধের ঘোষণা, শেষে ক্ষেপণাস্ত্র হামলা পর্যন্ত গিয়ে ঠেকে। 2 সপ্তাহেরও কম সময়ে কি পদক্ষেপ নিল দুই দেশ, তা নিয়েই এবারের প্রতিবেদন।
পেহেলগামে হামলার এক সপ্তাহ পার হতে না হতেই প্রথম ধাক্কাটা আসে ভারতের পক্ষ থেকে। হামলার সঙ্গে পাকিস্তানি জঙ্গিদের যোগ সাজশের অভিযোগে সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করে দেশটি। এই পদক্ষেপকে যুদ্ধের সমতুল্য আখ্যা দিয়ে ভারতের পক্ষ থেকে কোনো পানি প্রবাহ বন্ধ করা হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেয় পাকিস্তান। তবে কোনো পাত্তা না দিয়ে সিন্ধুর উজানে একযোগে 6টি নতুন জলবিদ্যুৎ প্রকল্পে কাজ শুরু করে ভারত। চুক্তি স্থগিত হওয়ায় পাকিস্তানকে আগাম নোটিশ না দিয়েই বাঁধ নির্মাণের পদক্ষেপ নেয় ভারত। কিরথাই, সাওয়ালকোট, পাকালদুল একে একে সব প্রকল্পে কাজ শুরু হতে থাকে। লক্ষ্যমাত্রা 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। এদিকে পানির লড়াইয়ের মাঝেই বাণিজ্য যুদ্ধেও নামে দুই দেশ। পাকিস্তানি সব পণ্যের আমদানি নিষিদ্ধ করে ভারত, এমনকি বাতিল করা হয় পরোক্ষ ট্রানজিটও। জাহাজ চলাচলেও পড়ে কড়া বিধিনিষেধ। অবশ্য পাল্টা পদক্ষেপ নিতে পাকিস্তানও সময় নষ্ট করেনি। নিজেদের বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করে পাকিস্তান। বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যকার আকাশপথও। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, ভারত পরিষ্কার বলছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রয়োগ করেছে ভারত। কিছুক্ষণ আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের সচিব বিক্রম মিস্ত্রি তিনি কিন্তু সাংবাদিকদের পরিষ্কার করে ভারতের পক্ষ থেকে ঠিক কিভাবে জবাব দেওয়া হয়েছে 22 এপ্রিলের পরের ঘটনার পরিপ্রেক্ষিতে সেইটি কিন্তু তিনি উল্লেখ করেন এবং একই সঙ্গে পাকিস্তানের নাম করে তিনি বলেন যে 3 দশক ধরে পাকিস্তান সন্ত্রাসবাদের মদদ দিয়ে আসছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে এই হামলায় ভারতের 5টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে, বেশ কয়েকটি ড্রোনকেও কিন্তু ভূপাতিত করা হয়েছে। এই ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে এই ভারতের পক্ষ থেকে যে এয়ার স্ট্রাইক করা হয়েছে সেখানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে ভারতের পক্ষ থেকে যে প্রত্যুত্তর বা প্রত্যাঘাত করা হয়েছে সেখানে বেসামরিক নাগরিকের হতাহতের খবর তাদের কাছে নেই। একই সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীকেও লক্ষ্য করা হয়নি। একেবারে বেছে বেছে 9টি জায়গায় অর্থাৎ ভারতের ভাষায় 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এর মধ্যে 5টি জঙ্গি ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরের ভেতরে এবং 4টি জঙ্গি ঘাঁটি পাকিস্তানের মূল ভূখণ্ডের মধ্যে রয়েছে, যেটি পাকিস্তানের অভ্যন্তরে 100 কিলোমিটার, সর্বোচ্চ 100 কিলোমিটার এবং সবচেয়ে কম সীমান্ত থেকে 8 কিলোমিটারের মধ্যে ভারতীয় যে বাহিনী সেটি এয়ার স্ট্রাইক করেছে। আপনারা জানেন যে এই পররাষ্ট্র সচিবের যিনি বক্তব্য দিচ্ছিলেন তখন ঠিক ভিডিও প্রকাশ করা হয় এবং এই ভিডিও প্রকাশ করেন ভারতের সেনাবাহিনী এবং বিমান বাহিনীর 2জন নারী কর্মকর্তা এবং সেখানে পরিষ্কার করে কোথায় কোথায় হামলা হয়েছে সুনির্দিষ্ট স্যাটেলাইট চিত্র তুলে ধরা হয় এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে কঠোর অবস্থান সেটি অব্যাহতভাবে চালিয়ে রাখার ব্যবস্থা করা। এছাড়া আপনারা জানেন যে আজকে সারা ভারত জুড়ে মক ড্রিল অব্যাহত রয়েছে। বিভিন্ন 244টি জায়গায় এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের কিভাবে নিরাপদে থাকবে সেটি কিন্তু শেখানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে এই ভারত পাকিস্তানের যে যুদ্ধাবস্থা বিরাজমান সেই আবহে এই মুহূর্তে সবশেষ তথ্য। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার খবর জানাতে কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা এবং সাবেক ডিএমপি আসাদুজ্জামান মিয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 2016 সালে জাহাজ বাড়িতে 9 জনকে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে গত 9 এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। প্রসিকিউশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত এই 3 সাবেক পুলিশ কর্মকর্তাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে 21, 22 ও 23 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই মামলার শুনানি হবে। এছাড়া তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাও রয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, 2016 সালের ঘটনা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে 9 তরুণকে জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয়েছে, এমনটি অভিযোগ। এবং এই অভিযোগের আসামির আজকে 3 জনকে হাজির করা হয়েছে। একজন হচ্ছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল ইসলাম, আরেকজন হচ্ছেন সাবেক ডিএমপি কমিশনার, তাকে হাজির করা হয়েছে আসাদুজ্জামান মিয়া, এবং আরেকজন মিরপুর বিভাগের সাবেক ডিসি পুলিশের জসিম উদ্দিন, তাকে আদালতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের
বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এই জঙ্গি অভিযানের নামে 9 জন তরুণকে অনেক আগেই বিভিন্ন অভিযোগে গ্রেফতার করে ওই জাহাজ বাড়িতে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই অভিযোগটি কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন এনেছেন এবং আজকে এই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এরই মধ্যে এই 3 জনকে অর্থাৎ সাবেক পুলিশ মহাপরিদর্শক, সাবেক ডিএমপি কমিশনার এবং সাবেক ডিসি মিরপুর বিভাগের জসিমউদ্দিন, তাদেরকে একদিন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রসিকিউশন যেটি বলছে যে জিজ্ঞাসাবাদে খুব একটা তারা তথ্য দেননি, সেই কারণে আজকে আবারও তাদেরকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে এবং জিজ্ঞাসাবাদে নেয়ার যে প্রক্রিয়া এবং সেই আবেদনটি কিন্তু ট্রাইব্যুনালে করা হয়েছে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত বসেনি, ট্রাইব্যুনাল বসলে এই আবেদনের শুনানিটি হবে এবং এই মামলার অগ্রগতি কি সেটিও প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানাবেন। এরপরেই কিন্তু এই মামলার পরবর্তী দিন ধার্য হবে। তবে প্রসিকিউশন যেটি বলছে যেভাবে সেফ হোমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, এটি আসলে এই প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ করলে খুব একটা তথ্য মেলবে এ ধরনের কোনো ঘটনা তারা এখনো পর্যন্ত পাননি। কারণ হচ্ছে জিজ্ঞাসাবাদের সময় আসামি পক্ষের একজন আইনজীবী উপস্থিত থাকেন, একজন চিকিৎসক উপস্থিত থাকেন এবং তাদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করে খুব একটা তথ্য মিলছে না, এমনটি কিন্তু প্রসিকিউশন বলছে। তো এই ছিল কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যার মামলার সবশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলশান থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে রাজধানীর গুলশান থানায় ভ্যান চালক জব্বার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। পরে রাষ্ট্র এবং আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাপসকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগেও কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। প্রতিটি রাজনৈতিক দলের ভিন্ন অবস্থান থাকলেও মৌলিক জায়গায় সবার ঐক্যমত্যে আসতে হবে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে 118টি সংস্কার প্রস্তাবে একমত হয়েছে নাগরিক ঐক্য। আপত্তি জানিয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ প্রার্থীর বয়সসীমা নির্ধারণ নিয়ে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে বর্ধিত আলোচনায় তারা এসব কথা জানান। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো ছাড় দেবেন উল্লেখ করে ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলো তাদের সহযোগী এবং প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে একমত হয়ে জাতীয় সনদ তৈরিতে সহায়তা করবে। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নিয়েছেন। প্রায় সব দলগুলি 100-এর উপরে আপনার ঐক্যমত পোষণ করেছে। তা আমার মনে হয় আমরা যদি যেই দলগুলি, বিশেষ করে আপনি বললেন যে দলগুলি একমত পোষণ করেছে যে বিষয়গুলির উপরে, এইটা নিয়েও একটা আমরা একমত হয়ে একটা ঘোষণা দিই। রাখাইনের সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা এবং বিজিবি সদস্যসহ 34 জন নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে। আজ এই মুহূর্তে কক্সবাজার বিমানবন্দরে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, মিয়ানমারের রাখাইনে যে লড়াই হয়েছে আরকান আর্মি এবং জান্তা বাহিনীর মধ্যে, সে লড়াইয়ে সীমান্ত পেরিয়ে জীবন বাঁচাতে অনেক মিয়ানমারের বিজিপি কিংবা সেনা সদস্য বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এসেছিল। এ নিয়ে 3 দফায় প্রায় 752 জনকে ফেরত পাঠিয়েছে সাগর পথে। কিন্তু এবার কিছুটা ভিন্ন। সম্প্রতি সময় যে 34 জন মিয়ানমারের সেনা এবং বিজিপি সদস্য রয়েছে, তাদেরকে এবার ফেরত পাঠানো হচ্ছে বিমান যুগে। এখনো পর্যন্ত মিয়ানমারের যে বিশেষ বিমানটি, সেটি কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায়নি, তবে দুপুর নাগাদ সেটি পৌঁছানোর কথা রয়েছে। তবে আমরা 11টা থেকে দেখেছি এখানে কক্সবাজার বিমানবন্দরে কড়া নিরাপত্তা, যেখানে বিমান বাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, জেলা পুলিশ রয়েছে, সবাই মিলে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 34 বিজিপি এবং সেনা সদস্য মিয়ানমারে তাদেরকে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। এবং এখন তাদের এয়ারপোর্টের যে ভেতরে তাদের ইমিগ্রেশনের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলছে, যেখানে জেলা প্রশাসন থেকে শুরু করে সব কর্তৃপক্ষ কিন্তু এসেছে। তবে এখন পর্যন্ত বিমানটি আসেনি। তবে আরেকটি বিষয়, যে কক্সবাজারে
যে নানা ধরনের অপরাধ করেছিল। মিয়ানমারের 6 নাগরিক ছিল, 34 নাগরিকের পাশাপাশি মিয়ানমারের কারাভোগ শেষে মিয়ানমারের 6 নাগরিককেও কিন্তু ফেরত পাঠানো হচ্ছে। আমরা তাদেরকেও দেখেছি একটি প্রিজন ভ্যানে করে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়েছে। তাদেরকে এখন ইমিগ্রেশনের যে কার্যক্রম, সব মিলিয়ে কিন্তু বলা যায় 40 জনের মতো মিয়ানমারের নাগরিক, তাদেরকে আজকে বিমান যুগে ফেরত পাঠানো হচ্ছে। তবে আমরা এখনো পর্যন্ত মিয়ানমারের যে বিমানটি সেটি আসেনি এবং কক্সবাজার বিমানবন্দরে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার বিমানবন্দর থেকে সবশেষ। যুক্ত ছিলাম কক্সবাজার বিমানবন্দরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় নিরাপত্তা সংকটে আঞ্চলিক আকাশপথ। বাংলাদেশগামী দুটি ফ্লাইট ফিরে গেছে ওমান ও কুয়েতে, অবতরণের কথা ছিল ঢাকায়। এবং জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরে 9 তরুণ হত্যা মামলায় সাবেক আইজিপি সহ 3 জন ট্রাইব্যুনালে। গুলশান থানার মামলায় গান বাংলার তাপসকে গ্রেফতার দেখালেন আদালত। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।